আরে এটা তো সেই মেয়েটা যে ট্রেনে আমার পাশের সিটে বসে ঢাকায় আসছে। আমি তো তাকে দেখে মাথা নিচু করে দাঁড়ায় আছি। না জানি মেয়েটা এখন কি না কি বলে আমার নামে। আমি আবার হালকা চোখ তুলে তাকালাম তার দিকে। মেয়েটাকে দেখে আমার গলার পানি শুকিয়ে আসছে। এমন ভাবে তাকায় আছে যেন ও কোনো হাইনা আর আমাকে চিড়ে চিড়ে খাবে। তো এইবার আঙ্কেল বলে উঠলো, মামুনি তোমার সাথে এর পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আজম। তারপর আঙ্কেল সবকিছু বুঝায় বলল তার মেয়েকে। এরপর আঙ্কেল আমার কাছে আয়সা বলে, এই হচ্ছে আমার মেয়ে যারা। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলো। মেয়েটা আমার খুব লক্ষ্মী, তবে রাগ একটু বেশি। আঙ্কেলের কথা শুনে আমি কিছু বলতেছি না, শুধু চুপচাপ শুনতেছি। আঙ্কেল আবার তার মেয়েকে বলে, যারা মামুনি যাও আজমকে আমার পাশের রুমটা দেখিয়ে দাও, আজ থেকে আজম ওই রুমেই থাকবে। যারা ওর আব্বুকে বলতেছে, জি আব্বু আমি ওকে নিয়ে যাচ্ছি। এরপর ও আমাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে। ও আমার সামনে যাচ্ছে আর আমি ওর পিছু পিছু যাচ্ছি। ওপরে এসে যারা আমাকে একটা রুম দেখিয়ে বলে, এই যে এটা আপনার রুম, আজ থেকে আপনি এই রুমে থাকবেন। আর হ্যাঁ একটা কথা, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। মানে আমি যদি আপনাকে ডানে যেতে বলি তাহলে আপনি ডানে যাবেন, আর যদি আপনাকে বামে যেতে বলি তাহলে বামে যাবেন। এক কথায় হলো আমি আপনাকে যাই বলবো তাই করতে হবে। ওহ সরি, আমি তোরে আপনি আপনি করতেছি কেন, তুই তো আমার অনেক ছোট। যা এখন ফ্রেশ হয়ে নে। এই কথাগুলো বলে যারা নিচে চলে গেল। আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় তার কথাগুলো শুনতেছিলাম। কি বা করার আছে আমার? কিছু করতে গেলে একটা থাকার জায়গা পাইছি সেটাও হারাবো। আর তাছাড়া আমাকে আমার শয়তানি স্বভাব পাল্টাতে হবে। ভালো একটা ছেলে হতে হবে আমাকে। কোনো রকম শয়তানি বাদরামি করা যাবে না। আমি এই রুমটা ভালোভাবে দেখতে লাগলাম। রুমটা বেশ ভালোই, আমার রুমের মতোই। আবারও নিজের রুমের কথা মনে হইতে মনটা খারাপ হয়ে গেল। না জানি আমার দিশা এখন কেমন আছে, বাড়ির সবাই কি করতেছে, আম্মু ওষুধ খাইছে কিনা, এসব কথা মনে হইতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিই। অনেক ঘুম পাইতেছে আমার। কালকে তো সারা রাত ঘুমাইতে পারি নাই, তার উপর এখন রাত 12টার উপরে বাজে। না, এখন ঘুমাইতে হবে। আমি রুমের দরজাটা লক করে বিছানায় শুইয়া পড়ি। বিছানার একপাশে ব্যাগ এখনো রাখা। আমি নিজে নিজে বলি কাল সকালে সবকিছু গুছিয়ে নিব। সকালে মৃদু সূর্যের আলোতে আমার ঘুম ভাঙে। এই সময়টাই কিছুদিন ধরে খুব ঠান্ডা লাগতেছে। শীতকাল যেন যেতে যেতেও যাচ্ছে না। 1 বছর পর আবার আসবে, তাই হয়তো সবাইকে জানান দিয়ে যাচ্ছে। বিছানা থেকে উঠে 2 হাত 2 দিকে করে শরীর মোচড় দিলাম। রুমটা দিনের আলোতে বেশ ভালোই লাগতেছে, তবে মনে হইতেছে এর আগে এই রুমে কেউ থেকেছে। আরে এইখানে তো একটা বেলকনিও আছে। আমি ধীরে পায়ে বেলকনিতে চলে আসি। সূর্যটাকে লালচে দেখাচ্ছে, মানে এইটা হচ্ছে পূর্ব দিক। যাক, ভালোই হয়েছে। এখন থেকে প্রতিদিন সকালে সূর্য উদয় দেখতে পাবো। বেলকনি থেকে শহরের রাস্তাগুলো দেখা যাচ্ছে। খুব সকাল হওয়ায় শহরের ব্যস্ততা তেমন একটা দেখা যাচ্ছে না। আমি বেলকনি থেকে সোজা ওয়াশরুমে চলে আসি। এরপর ফ্রেশ হয়ে রুমটা গোছানো শুরু করি, কারণ এখন থেকে আমার নিজের কাজ নিজেকেই করতে হবে। কারো ওপর নির্ভরশীল হলে চলবে না। আমাকে এখন থেকে অনেকটা পথ একা চলতে হবে। আসলে জীবনটাকে আমরা যতটা সহজভাবে দেখি, জীবন আমাদের ততটাই কঠিন ভাবে দেখে। রুমটা নিজের মতো করে গুছিয়ে গোসল করে নিলাম। এত সকালে ঠান্ডা পানিতে গোসল করতে বেশ কষ্টই হলো, তবে এখন বেশ ফুরফুরে লাগতেছে। এরপর বিছানায় বসে নিজের ফোনটা নিয়ে ফেসবুকে লগ ইন করি। আমার আইডিতে দিশা আর আমার যতগুলা পিক ছিল সবগুলা অনলি মি করে রাখি। এখন আমার নিজের উপর নিজেরই অনেক রাগ হচ্ছে। মন চাইতেছে নিজের হাত দিয়ে নিজের চুলগুলা একটা একটা করে ছিঁড়ি। দিশা আর আমার এতদিন হলো বিয়ে হওয়া, কিন্তু তাও আমি তার ফেসবুক আইডির নাম জানি না। অবশ্য আমি তাকে একদিন বলেছিলাম, তোর ফেসবুক আইডির নামটা একটু বলবি? ও আমাকে বলছিল,
আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি তোরে আমার ফেসবুক আইডি নাম বলবো? তুই এমনিতে আমার রিয়েল লাইফটা জাহান্নাম বানায় রাখছিস, এখন কি আমি তোরে আমার ফেসবুক আইডি দিয়া আমার ভার্চুয়াল লাইফটাও জাহান্নাম বানাইতে দিব? ওর এই কথাগুলো শুনে আমি অনেক হাসতেছিলাম, তবে এখন খুব খারাপ লাগতেছে। ও তো ঠিকই বলছিল, আমি ওর লাইফটা জাহান্নাম বানাই দিছি। আমি আর দেরি না করে আমার ফেসবুক আইডির নামটা চেঞ্জ কইরা ফেলি। আইডির নাম দি জীবন লড়াই। নামটা কিন্তু আমার লাইফের সাথে বেশ মানাইছে। এখন তো আমাকে জীবনের সাথে লড়াই করতে হবে। আমাকে লড়াই করে করে অনেক দূর আগায় যাইতে হবে। আমি ফোনের ডাটাটা অফ করে বিছানায় রাখতে যাব, তখনই রুমের দরজায় কেউ নক করে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে যারা বলে ওঠে, এই হারামজাদা, আমাকে কি তোর চাকর মনে হয়? যারা এত সকালে এসে এমন কিছু একটা বলবে আমি আশা করি নাই। আমি ওরে বলি যে ছি ছি, আপনি চাকর হবেন কেন? আপনি তো হচ্ছেন একটা হারকিপ্টে, সামান্য টিস্যু ধার দিতে পারেন না একটা মানুষকে। ও এই কথা শুনে বলে, কি রে, রাতের কথা কি ভুলে গেছস? মনে নাই রাতে আমি কি বলছি? আমি যারারে বলি, সরি, আমার মুখ ফসকে বলে ফেলেছি। অনেক দিনের অভ্যাস কি একদিনে চেঞ্জ হয়? যারা বলে এইখানে দাঁড়িয়ে না থেকে খেতে আয়, আর হ্যাঁ, এরপর যেন দ্বিতীয়বার আমারে তোরে খাইতে ডাকতে না আসতে হয়। আমি ওরে বলি যে আর আসতে হবে না, চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। ডাইনিং এ বসে আমরা সবাই খাবার খাচ্ছি। আমি তো মুখ হা করে যারার খাওয়া দেখতেছি। আমি এখনো 2টা লুচি শেষ করতে পারলাম না, আর ও অলরেডি 4টা খাইয়া ফেলাইছে। এইটা দেখা আঙ্কেল বলে, কি হলো আজম, খাচ্ছ না যে? আমি বলি, আমি আপনার মেয়ের খাওয়া দেখতেছি। আঙ্কেল হাইসা বলে, আরে আজম, আমার মেয়ে তো ওইভাবেই খায়। আমি বলি, কিন্তু এইভাবে খেলে তো 2 দিনে মোটা হয়ে যাওয়ার কথা। আর ওরে দেখো তো মনে হচ্ছে যে বাতাসে উড়ে যাবে। এইটা শুই না যারা বলে, আব্বু, ওর আমার খাওয়ার দিকে নজর দিতে বারণ করো, তা না হলে কাঁটা চামচ দিয়ে ওর চোখ তুলে নিব। আঙ্কেল হাইসা বলে যে আচ্ছা মামুনি, তুমি খাও, আর কেউ কিছু বলবে না। এইখানে আসা প্রায় 5 মাস হয়ে গেছে আমার। বেশ ভালোই চলতেছিল আমার দিনকাল। প্রথম প্রথম এখানে থাকতে খারাপ লাগলেও এখন আর তেমন খারাপ লাগে না। আঙ্কেল আমারে এখানকার একটা ভালো স্কুলে ভর্তি করাই দিছে। এখন আমার মেইন ফোকাস হচ্ছে আমার পড়ালেখা। সব সময় বই নিয়ে পড়া থাকি। স্কুলে এখন আমি ভালো ছাত্রের কাতারে, যারার সাথে এখন আমার অনেক ভালো সম্পর্ক। আমি ওরে আমার বড় বোন ভাবি, আর ও আমাকে নিজের ছোট ভাই ভাবে। তবে হ্যাঁ, এখনো কিন্তু আমাদের মাঝে ঝগড়া হয়। আর আমার বাড়ির কথা কি বলবো, সব সময় তাদের মিস করি। খুব বেশি ইচ্ছা করে আম্মু আব্বু চাচা চাচিকে দেখতে। আর রইল বাকি দিশা, ওরে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আজ দীর্ঘ 8 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলাম। নিজের জন্মভূমিতে পা রাখতেই মনের মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা মেয়ে দৌড়ায়া আইসা আমারে জড়ায় ধরে। মেয়েটার অন্য কেউ না, আমার কলিজার যারা আপু। যারা আপু বলা শুরু করে, কিরে শয়তান, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? আরে আমার মিষ্টি আপু, তুমি কান্না করতেছো কেন? আর এই কি, তুমি এত মোটা হইলা কবে? আপু বলে, আমি কি তোর মতো নিজের ফিটনেস বজায় রাখি নাকি? এখন তুমি ফিটনেস বজায় রাখা কি করবা? যার জন্য নিজেকে গোছায় রাখতা তারে তো পেয়ে গেছো। আপু বলে যে হ্যাঁ, এটা খারাপ বলিসনি। আমি বলি যে তুমি একা কেন? দুলা ভাই আর আঙ্কেল কোথায়? ওরা তো কোম্পানির কিছু কাজের জন্য আজকে রাজশাহী গেছে। রাজশাহীর কথা শুনেই বুকের বাঁ পাশটা কেঁপে উঠল। কত বছর হয়ে গেল দেখি না তাদের। নিজের সব কষ্ট লুকিয়ে রেখেছি, ছুটে চলেছি তারুণ্যের পিছনে। তবে হ্যাঁ, আর না, এখন শুধু আমার হারিয়ে ফেলা জিনিসগুলো নিজের করে নিতে হবে। আমি যখন এসব কিছু ভাবতেছিলাম, তখনই আপু আমাকে ধাক্কা দিয়ে বলে, কি রে ভাই, কি ভাবতেছিস? আমি আপুরে বলি, আরে আপু, তেমন কিছু না, চলো এখন আমরা বাসায় যাই।
অনেক দিন হলো তোমার হাতে রান্না খাই না। আপু বলে, আমি তো আমার ভাইটার জন্য তার সব পছন্দের খাবার রান্না করে রাখছি। আমি আপুরে বলি যে তাহলে দেরি কেন, চলো এখনই। এরপর আমি আর আপু বাসায় চলে আসি। আসার সময় ঢাকা শহরটা খেয়াল করলাম। এই শহরের অনেক কিছু পাল্টে গেছে, ঠিক যেমনটা আমি পাল্টে গেছি। আমি আর আপু মিলে দুইজনে খাবার খাচ্ছি। আপু আমারে বলে, তোর ভার্সিটিতে জয়েন কবে? এই তো আপু 2 দিন পর। তবে কালকে একটু ভার্সিটিতে ঘুরতে যাব। আপু বলে, ভাই আমার, তুই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হইয়া জয়েন করতেছিস, তোরে সামনাসামনি দেখে কেউ বিশ্বাসই করবে না। সবাই তো ভাববে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো আমি আর আপু এসব নিয়ে হাসাহাসি করতেছিলাম। আমি এত অল্প বয়সে এত বড় একটা অপরচুনিটি পাবো, এইটা কখনো ভাবতে পারি নাই। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন শুধু আমাকে নিজেকে তুলে ধরতে হবে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়ায় আছি। অনেক ইচ্ছা ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, কিন্তু আজ বাদে কাল এই বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হব আমি। যাই, ভেতরে যাই, দেখি ভেতরের আবহাওয়া কিরকম। আমি এখানে একটা হাবলা মার্কা ছেলের রূপে আসছি। আমার চুলগুলো বাম দিকে সিটি করা, ঢিলা ঢালা একটা শার্ট, প্যান্টটাও বেশ ঢিলা, চোখে মোটা একটা পুরনো যুগের চশমা, পায়ে একজোড়া লাল বাটা চপ্পল। সব মিলিয়ে হাবলা একটা ছেলে। মানে আমি দেখতে চাইতেছি যে বিশ্ববিদ্যালয়ে কে কেমন ব্যবহার করে। এমন সময় কতগুলো মেয়ে আমাকে দেখে বলে, ওই ছেলে, এইদিকে আয়। আমি ওদের উদ্দেশ্য করে বলি, আগে আমাকে ডাকিয়াছেন কি? চশমাটা একটু হাত দিয়ে ঠিক করে নি, তারপরে এই কথাটা বলি। তাদের মধ্যে থেকে একটা মেয়ে আমাকে বলে, হ্যাঁ বাবু, তোমাকে ডাকতেছি, এইদিকে আসো। আমি ওই মেয়েগুলোর কাছে গিয়ে বলি, আসিয়া গিয়াছি আমি, কিছু কহিবার থাকিলে কহিতে পারেন। ওদের মধ্যে থেকে আর একটা মেয়ে বলে, দোস্ত, এই খ্যাতটা আবার কোন গ্রহের প্রাণী রে? দেখ কিভাবে কিভাবে কথা বলতিছে। তারপর সবাই মিলে হাসা শুরু করে। এরপরে ওইখান থেকে একটা মেয়ে বলে, এই তোরা সবাই থামতো। ওর কথা শুনে বুঝলাম যে এই মেয়েটাই হচ্ছে এদের লিডার। মেয়েটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। ওই মেয়েটা আমাকে বলে, এই যে চান্দু, তোমার নাম কি? আমি বলি, আজ্ঞে চান রহমান পচা। আমার এই নাম শুনা তারা আরো জোরে জোরে হাসা শুরু করে। এরা সবাই হাসতেছিল, কিন্তু আমার চোখ সেই মায়াবী মেয়েটার ওপর। কি সুন্দর করে হাসতিস। মেয়েটা আমাকে আবার বলে যে তোমার অন্য কোনো নাম নাই? আমি বলি, আজ্ঞে না। এরপর ওদের মাঝে থেকে একটা মেয়ে ওই সুন্দরী মেয়েটাকে বলে, দোস্ত, পচা রহমানকে কি করা যায় কিছু ভাবলি? আরে দোস্ত, আমরা তো অনেক ছেলেকে র্যাগিং করেছি, কিন্তু এমন খ্যাত আর হাবলা মার্কার ছেলেকে এই প্রথম র্যাগিং করতে যাচ্ছি। এর সাথে অন্যরকম কিছু একটা করি। ওইখানকার সব মেয়েগুলাই বলতেছিল এটা। আমি আবার এই কথা শুনে তাদের বলি, আজ্ঞে আপনারা কি আমার সাথে র্যাগিং করিবেন? তারপর সেই সুন্দরী মেয়েটা বলে, হ্যাঁ গো পচা বাবু, তোমার সাথে এখন আমরা র্যাগিং করিব। সো তোমাকে এখন এই ভার্সিটির যে কোনো একটা মেয়েকে কিস করতে হবে। এই কথা শুনা আমি বলি, না না আজ্ঞে, ইহা আমি করিতে পারবো না, ইহা একটি ঘোর অন্যায় কাজ। তারপর সেই সুন্দরী মেয়েটা বলে, এটা যদি তুই না করস তাহলে তোরে কিন্তু 149 ডিগ্রি ডোজ দেব। ওর সাথে থাকা আরো মেয়েগুলা বলে, কি হলো পচা বাবু, তুমি কি নুসরাতের কথা শুনতে পাইলা না? এরপর আমি কোনো কিছু না ভেবেই সেই সুন্দরী মেয়ের কাছে গিয়ে তার মাথার পেছনে হাত দিয়ে তারে লিপ কিস করা শুরু করি।